হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি যে জিকে মক টেস্ট সিরিজ আমরা শুরু করেছি, সেই জিকে মক টেস্ট সিরিজের আজ আমরা প্র্যাকটিস সেট 9 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগে আমাদের 8টা প্র্যাকটিস সেট হয়ে গেছে। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। সেখানে কিন্তু সেপারেট প্লে লিস্ট একটা বানানো হয়েছে, যেখানে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর এই জিকে সিরিজটার সমস্ত ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা এমসিকিউকে ডিটেলসে অ্যানালিসিস করি, সুতরাং তোমরা প্রত্যেকটা ক্লাসই কিন্তু দেখতে পারো, যেখানে আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর মোস্ট ইম্পর্ট্যান্ট 40টা জিকেকে 40 নাম্বার যে জিকে জেনারেল নলেজের কোশ্চেন থেকে সেগুলোকে আমরা কভার করব। তার আগে আমরা যে গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আমাদের ক্লাস শিডিউলটা আছে সেটা একটু আমাদের চেঞ্জ হয়েছে। তোমরা একটু ক্লাস শিডিউলটা একটু দেখে নাও। এক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন কিন্তু 5:30 AM হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, এবং প্রত্যেক দিন মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 3টের থেকে আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে, এবং তাদের যে মক টেস্ট হবে, যেমন প্রত্যেক সোমবারে থাকছে হিস্ট্রি, প্রত্যেক মঙ্গলবারে জিওগ্রাফি, বুধবারে থাকছে ইন্ডিয়ান পলিটি, এবং বৃহস্পতি এবং শুক্রবারে থাকছে মক টেস্ট। অর্থাৎ এই যে আমরা সাবজেক্টগুলো পড়বো এদের মক টেস্ট থাকবে। এবং ঠিক সন্ধ্যে 7টা থেকে আমরা কিন্তু সোমবার থেকে শুক্রবার এনটিপিসি এবং গ্রুপ ডি এর ক্লাসটা এখন রাখছি, অর্থাৎ ঠিক সন্ধ্যে 7টা। এটা আগে টাইম ছিল রাত 8টা, কিন্তু এখন হয়ে গেছে সন্ধ্যে 7টার থেকে। ক্লিয়ার? তাহলে তোমরা কিন্তু এই টাইম মেনটেন করে একটু আমাদের ক্লাসগুলো রেগুলার বেসিসে ফলো করার চেষ্টা করবে। অবশ্যই আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা জেনারেল নলেজে কিন্তু খুব একটা স্যাটিসফ্যাক্টরি স্কোর করতে পারবে এনটিপিসি বা গ্রুপ ডি এক্সামে। আর তোমরা যদি আমাদের এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমাদের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। সো লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? অর্থাৎ প্রথম দৈনিক পত্রিকা যেটি প্রথম বাংলা ভাষাতে প্রকাশিত হয়েছিল তার নামটি কি? অমৃতবাজার পত্রিকা, সংবাদ প্রভাকর, দিগদর্শন নাকি সমাচার দর্পণ? আমি আশা করছি তোমরা অনেকেই কোশ্চেনটার ভুল অ্যান্সার দেবে, কারণ এটা একটা ট্রিকি কোশ্চেন। তোমরা ট্রাই করো কি অ্যান্সার হবে এটার। প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করার জন্য আমি তোমাদের অ্যাটলিস্ট 10 সেকেন্ড সময় দেবো। তোমরা এই 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু অ্যান্সারটা কমেন্ট করার চেষ্টা করবে, তারপর কিন্তু আমি অ্যান্সার বলে দেবো। তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন 2, সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো সংবাদ প্রভাকর। কারণ কি, তোমরা অনেকেই ভাববে হয়তো সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, কিন্তু নয়। এখানে প্রশ্নটা আছে আমাদের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি। যদি থাকতো দৈনিক কথাটা না থাকতো, যদি থাকতো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি, সেক্ষেত্রে আমাদের সমাচার দর্পণ উত্তর হয়ে যেত, কারণ সমাচার দর্পণই ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা। কিন্তু এখানে যেহেতু দৈনিক কথাটা উল্লেখ আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সংবাদ প্রভাকর। কারণ সংবাদ প্রভাকর ছিল একটা ডেলি নিউজ পেপার, যেটা প্রথম বাংলা ভাষাতে প্রকাশিত হয়েছিল। আর সমাচার দর্পণ যেটা ছিল সেটা ছিল আমাদের উইকলি নিউজ পেপার, অর্থাৎ সাপ্তাহিক একটা পত্রিকা ছিল। এবং দিগদর্শন ছিল প্রথম বাংলা মান্থলি নিউজ পেপার। তাহলে এই 3টে নামই কিন্তু ইম্পর্ট্যান্ট। সংবাদ প্রভাকর, দিগদর্শন, সমাচার দর্পণ, এই 3টেই বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, প্রথম যেটা প্রকাশিত হয়েছিল সেটা ছিল সমাচার দর্পণ, কিন্তু সেটা ছিল একটা উইকলি পত্রিকা, সাপ্তাহিক। দ্বিতীয় তো যেটা প্রকাশিত ডেলি প্রকাশিত হয়েছিল সেটা নাম হচ্ছে সংবাদ প্রভাকর, এবং যেটা মান্থলি নিউজ পেপার অর্থাৎ মাসিক পত্রিকা তার নাম ছিল দিগদর্শন। অর্থাৎ ডেলি সংবাদ প্রভাকর, মান্থলি দিগদর্শন এবং উইকলি সমাচার দর্পণ। এখানে যদি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক উল্লেখ করে দেয় সেক্ষেত্রে আলাদা আলাদা হবে, কিন্তু যদি কোনো উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সমাচার দর্পণ অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, সিএনজি এর অপর নাম কি? সিএনজি এর অপর নাম বলতে এর মেন কনস্টিটিউয়েন্ট, অর্থাৎ এটা কী দ্বারা তৈরি, এর মধ্যে মেন কী উপাদান আছে সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। ইথিলিন আছে নাকি ইথেন আছে নাকি মিথেন আছে নাকি প্রোপেন আছে? এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে সিএনজি, যেটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর ফুল ফর্মও অনেক সময় দিয়ে দিতে পারে। তাহলে এর ফুল ফর্মটা তোমরা মনে রাখবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি। এর মধ্যে যে মেন উপাদানটি থাকে সেটি কি? এর মধ্যে যে মেন উপাদানটি থাকে সেটি হলো মিথেন। ঠিক আছে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মধ্যে যে মেন উপাদান থাকে, যে প্রধান যেটি থাকে সেটি হচ্ছে মিথেন। সুতরাং সিএনজিকে মিথেনও বলা হয়। ঠিক আছে? মিথেন। এবং আরেকটা আছে যেটা আমাদের এলপিজি। ঠিক আছে? এলপিজির মধ্যে কী থেকে মেনলি? এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা মেনলি কিন্তু প্রোপেন এবং বিউটেন দ্বারা গঠিত।
এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এলপিজি এবং সিএনজি এদের পুরো নাম এবং কোনটার মধ্যে কি থাকে। সিএনজির মধ্যে থাকছে আমাদের সিএনজি হলো কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যার মধ্যে মেনলি থাকছে মিথেন, এবং যেটা হচ্ছে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার মধ্যে থাকছে বিউটেন এবং প্রোপেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1956, 1965, 1561 নাকি 1761? খুব একটা ইজি লেভেলের কোশ্চেন, কারণ তোমরা যে 40 নম্বরের যে জিকে পাবে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামে, তার মধ্যে কিন্তু 40টা কিন্তু হার্ড লেভেলের থাকবে না। তার মধ্যে মোটামুটি তোমরা ধরে রাখো 20 থেকে 25টা খুব ইজি লেভেলের মধ্যেই থাকবে, বাকি 10টা থাকবে আমাদের মডারেট লেভেলে, এবং যে 5টা থাকবে সেটা খুব একটু হার্ড লেভেলে থাকবে। ক্লিয়ার? তাহলে কিন্তু এটা খুব একটা ইজি লেভেলের কোশ্চেন। তোমরা হয়তো অনেকেই অ্যান্সার জানো। তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761, 1761 খ্রিস্টাব্দে। কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে পারে যে তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল। সেক্ষেত্রে এটা সংঘটিত হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে। ঠিক আছে, মারাঠা এবং আফগানদের মধ্যে সংঘটিত হয়েছিল। কিন্তু মারাঠাদের লিডার কে ছিলেন? মারাঠাদের লিডার ছিলেন বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও ছিলেন মারাঠাদের লিডার। এবং আফগানদের লিডার কে ছিলেন? আমাদের আফগানদের লিডার ছিলেন কিন্তু আমাদের আহমদ শাহ আবদালি। ঠিক আছে, আহমদ শাহ আবদালি ছিলেন আমাদের আফগান লিডার। অর্থাৎ বালাজি বাজিরাও এবং আহমদ শাহ আবদালির মধ্যে কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন দেশের পার্লামেন্টের নাম ডুমা? অর্থাৎ কোন দেশের পার্লামেন্ট ডুমা নামে পরিচিত? আমরা আগের ক্লাসে একটা কোশ্চেন দেখেছিলাম, সেখানে আমরা কিছু কিছু পার্লামেন্টের নাম দেখেছিলাম, কিছু পার্লামেন্টের নাম তাদের কান্ট্রি সাথে দেখেছিলাম। সেই সেম টাইপের কোশ্চেন এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসতেই পারে। এক্ষেত্রে ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম? রাশিয়া, চীন, ইরান নাকি কোনোটিই নয়? তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এটা, কারণ আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই কোশ্চেনটা। কোন দেশের পার্লামেন্টের নাম ডুমা? ডুমা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা রাশিয়ার পার্লামেন্টের নাম কিন্তু হচ্ছে ডুমা। রাশিয়ার পার্লামেন্টের নাম, রাশিয়া যেটা তার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। তাহলে চীনের পার্লামেন্টের নাম কি? চীনের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস। ন্যাশনাল পিপলস কংগ্রেস হচ্ছে আমাদের চীনের পার্লামেন্টের নাম। এবং ইরানের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি, যেটাকে আমরা কিন্তু মজলিসও বলা হয়। আগের ক্লাসে আমরা জেনেছি যে ইরানের যে পার্লামেন্ট সেটাকে কিন্তু মজলিস নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, তেহরি ড্যাম কোন নদীর উপর রয়েছে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আসতে পারে, কোনো একটা ড্যামের নাম দিয়ে দেবে এবং তাদের অ্যাসোসিয়েটেড রিভারের নাম কিন্তু জানতে চাইবে। কোনো একটা ড্যামের নাম দিয়ে দেবে এবং তাদের যে অ্যাসোসিয়েট রিভার, সেক্ষেত্রে যদি জানতে চায় সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের এক্ষেত্রে তেহরি ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, ভাগীরথী, সিন্ধু নাকি ব্রহ্মপুত্র? এক্ষেত্রে তেহরি ড্যাম যেটা অবস্থিত সেটা কিন্তু আমাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? ভাগীরথী নদীর তীরে অবস্থিত তেহরি ড্যাম। কিন্তু যদি বলে তেহরি ড্যাম কোন স্টেটে অবস্থিত, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত আমাদের তেহরি ড্যাম, এবং উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর তীরে তেহরি ড্যাম অবস্থিত। প্রেজেন্ট উত্তরাখণ্ডের গভর্নরের নাম কি? প্রেজেন্ট উত্তরাখণ্ডের যে গভর্নর তার নাম কি? তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং তাদের যে উত্তরাখণ্ডের যে চিফ মিনিস্টার তার নাম কি? তোমরা অবশ্যই কিন্তু এই উত্তরাখণ্ডের গভর্নর এবং চিফ মিনিস্টারের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, দেখি তোমরা কতজন এটার অ্যান্সার জানো। এবং যেটা উত্তরাখণ্ড, তার ক্যাপিটাল কিন্তু দুটো ক্যাপিটাল আছে। একটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল, যেটা হচ্ছে দেহরাদুন, এবং একটা হচ্ছে সামার ক্যাপিটাল যার নাম হচ্ছে গ্যারসেন। এটা মনে রাখবে, উইন্টার ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন এবং সামার ক্যাপিটাল হচ্ছে গ্যারসেন উত্তরাখণ্ডের। নেক্সট কোশ্চেন, সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1951, 1953, 1955, 1957? এক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো এখানে যে সঙ্গীত নাটক একাডেমি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু হয়েছিল আমাদের 1953, 1953 খ্রিস্টাব্দে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই সঙ্গীত নাটক একাডেমিটা প্রতিষ্ঠা কে করেছিল? তার প্রতিষ্ঠাতা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে ভারতের সরকার, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এর প্রতিষ্ঠা করেছিল। এবং এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কেরালা উপকূলকে কি বলা হয়? করমণ্ডল উপকূল, মালাবার উপকূল, কঙ্কন উপকূল, উত্তর সরকার উপকূল? এখানে যে অপশনগুলো দিয়ে আছে প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট উপকূল এবং প্রত্যেকটাই কোনো না কোনো স্টেটের সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে কেরালা উপকূলকে কি নামে পরিচিত? তোমরা হয়তো অনেকেই অ্যান্সারটা জানো, খুব ইজি কোশ্চেন। কেরালা উপকূলকে বলা হয় আমাদের মালাবার উপকূল। ক্লিয়ার?
কেরালার যে উপকূল সেটা মালাবার উপকূল নামে পরিচিত। তাহলে করমণ্ডল উপকূল যেটা সেটা কোন এরিয়ার উপকূলটা, সেটা মেনলি তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের কিছু অংশ করমণ্ডল উপকূল নামে পরিচিত। কঙ্কন উপকূল যেটা সেটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র এবং গোয়া উপকূল কঙ্কন উপকূল নামে পরিচিত। এবং উত্তরসরকার যে উপকূল সেটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল এবং যে উড়িষ্যার উপকূল সেটা কিন্তু উত্তরসরকার উপকূল নামে পরিচিত। কিছুটা অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা উড়িষ্যার উপকূল উত্তরসরকার উপকূল নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কেরালার উপকূল যেটা সেটা মালাবার উপকূল, তামিলনাড়ুর করমণ্ডল, কঙ্কন হচ্ছে মহারাষ্ট্র এবং গোয়া, এবং উত্তরসরকার উপকূল যেটা আমাদের মেনলি ওড়িশা। নেক্সট কোয়েশ্চেন, ইউরোপের ককপিট কাকে বলা হয়? অর্থাৎ ইউরোপের যে ককপিট, খুব একটা আনইউজুয়াল কোশ্চেন বাট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। রোম, বেলজিয়াম, ইংল্যান্ড নাকি নরওয়ে? দ্য ককপিট অফ ইউরোপ ইজ কল্ড হুইচ কান্ট্রি? দ্য অ্যান্সার ইজ বেলজিয়াম। বেলজিয়ামকে কিন্তু ইউরোপের ককপিট বলা হয়। ক্লিয়ার? এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে যে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। যদি আমরা দেখি বেলজিয়ামের ক্যাপিটাল, তাহলে বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলস এবং বেলজিয়ামের যে কারেন্সি সেটা হচ্ছে ইউরো। এগুলোও তোমাদের মনে রাখতে হবে। এবং এই বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় কেন? কারণ বিকজ ইট ইজ হোয়ার দ্য লার্জেস্ট নাম্বার অফ ইউরোপিয়ান ব্যাটেলস হ্যাভ টেকেন প্লেস ইন দ্য হিস্ট্রি। কারণ বেলজিয়ামে যে ইউরোপিয়ানের যে যুদ্ধগুলো হয়েছিল তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাটেলস কিন্তু আমাদের বেলজিয়ামে হয়েছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই একে ইউরোপের ককপিট বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি, অর্থাৎ পিভিসি এর অর্থ কী? অর্থাৎ এখানে জানতে চাইছে পিভিসি যেটা আমরা প্লাস্টিক শিল্পে মেনলি ব্যবহার করা হয় তার পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড, পজেভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল কার্বনেট, পজেভিনাইল কার্বনেট। অনেকবার কিন্তু এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, অনেকবার এই কোশ্চেনটা এসেছে। তোমরা অনেকে হয়তো অ্যান্সার জানো, অ্যান্সার হয়ে যাবে পিভিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে প্লাস্টিক শিল্পে যে আমরা পিভিসিটা ব্যবহার করি তার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। অনেক সময় পিভিসি কি কাজে ব্যবহার করা হয় সেটাও কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা তোমরা মনে রাখবে এটা প্লাস্টিক শিল্পে আমাদের ব্যবহৃত হয়। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই কিন্তু এই সেশনসটা দেখতে পারে। এবং তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো আমাদের প্লেলিস্টে গিয়ে অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। পরবর্তী কোশ্চেন, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার নাকি কোনোটিই নয়? বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ মাপি? এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নেবে। অর্থাৎ কোনো একটা মেজারমেন্ট ইউনিট বলে দিল এবং সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বলে দেবে। তাহলে এক্ষেত্রে যে বায়ুর চাপ মাপা হয় এটা কিন্তু আমরা ব্যারোমিটারে মাপি। ব্যারোমিটারে কিন্তু বায়ুর চাপ মাপা হয়। ঠিক আছে, তাহলে আমাদের হাইগ্রোমিটারে কি মাপা হয়? হাইড্রোমিটারে যেটা মাপা হয়, হাইড্রোমিটারে মাপা হয় স্পেসিফিক যে গ্র্যাভিটি সেটা হাইড্রোমিটারে মাপা হয়, এবং হাইগ্রোমিটারে যেটা মাপা হয় সেটা হচ্ছে আমাদের হিউমিডিটি মাপা হয় হাইগ্রোমিটার। হাইড্রো এবং হাইগ্রোর মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট করো না। হাইড্রোমিটার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এবং হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি মাপার জন্য, এবং বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, আপৎকালীন হরমোন কোনটি? অর্থাৎ কোন হরমোন নিম্নলিখিত যে হরমোনগুলি দেওয়া আছে অ্যাড্রিনালিন, হাইমোসিন, ইনসুলিন বা এদের কোনোটিই নয়, এদের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে যেটা আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন নামে পরিচিত? খুব একটা ইম্পর্ট্যান্ট ওয়েল নোন কোশ্চেন। এক্ষেত্রে এমার্জেন্সি হরমোন যেটা হলো সেটা কিন্তু অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন, অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাড্রিনালিন হরমোনকেই কিন্তু আমরা আপৎকালীন হরমোন বলছি। ক্লিয়ার? এবং ইনসুলিন হরমোনটা কী জন্য বিখ্যাত? ইনসুলিন হরমোনটা যেটা আমাদের অগ্নাশয়ের যে বিটা সেল থেকে উৎপন্ন হয়, ক্লিয়ার? এবং ইনসুলিনটা আমাদের কি কাজে ব্যবহার করা হয়, মানে কি কাজে লাগে আমাদের শরীরে? এটা আমাদের শরীরের যে গ্লুকোজ সেই গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ইনসুলিন আমাদের গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে, রক্তে শর্করার পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণ করে ইনসুলিন। এবং যে আমাদের আপাতকালীন হরমোন যা এমার্জেন্সি হরমোন সেটা কিন্তু অ্যাড্রিনালিন। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কার্বনের একটি রূপভেদ নয়? গ্রাফাইট, হীরক, গ্রাফিন, ফ্লুরোসিন। অর্থাৎ আমাদের যে কার্বন সেটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেখান থেকে কিন্তু অনেক আমাদের যে ডেরিভেটিভ পাওয়া যায়। ঠিক আছে, তাদের মধ্যে এখানের মধ্যে কোনটি কার্বনের ডেরিভেটিভ বা কার্বনের রূপভেদ নয়? এক্ষেত্রে গ্রাফাইট যেটা সেটা কিন্তু একটা কার্বনের রূপভেদ। কার্বন থেকে গ্রাফাইট তৈরি হয়। হীরা যেটা আমাদের খুব ভ্যালুয়েবল একটা স্টোন, সেটা কিন্তু কার্বন থেকেই পাওয়া যায়। ফ্লুরোসিনও কিন্তু একটা কার্বনের রূপভেদ। তাহলে এক্ষেত্রে কার্বনের রূপভেদ নয় হচ্ছে আমাদের গ্রাফিন একটি কার্বনের রূপভেদ নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন 3, গ্রাফিন ইজ নট এ
ডেরিভেটিভ অফ কার্বন। ঠিক আছে, আমরা যদি কার্বনের উপভেদগুলো একটু দেখি তাহলে সেক্ষেত্রে দেখব গ্রাফাইট, হীরক, ফ্লুরোসিন এবং ভূষাকালি এগুলি হলো কার্বনের উপভেদ। মেন কার্বনের উপভেদ কী কী, এই চারটা তোমরা মনে রাখবে যে এগুলো কার্বনের উপভেদ, সেটা হচ্ছে গ্রাফাইট, হীরক, ফ্লুরোসিন এবং ভূষাকালি। নেক্সট কোশ্চেন, আইনস্টাইন নোবেল পুরস্কার পান যে জন্য, সেটি হলো আপেক্ষিকতার সূত্র, নিউট্রনের যে অস্তিত্ব সেটা প্রমাণ করার জন্য, অভিকর্ষজ সূত্র, নাকি আলোক তড়িৎক্রিয়া। তোমরা অনেকেই আশা করি এই অ্যান্সারটাও ভুল দিতে পারো, কারণ অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই অ্যান্সারটা নিয়ে। তো সেটা আজ ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অনেক নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো সেক্ষেত্রে যেটা আইনস্টাইনের যে নোবেল পুরস্কার কী ক্ষেত্রে পেয়েছিলেন, অনেকেই তোমরা ভাববে যে আইনস্টাইনের যে রিলেটিভিটি থিওরি অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার সূত্রের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু সেটা হবে না। তিনি আপেক্ষিকতার সূত্রের জন্য, সেটা আপেক্ষিকতার সূত্র আইনস্টাইনেরই, কিন্তু তিনি তার জন্য নোবেল পুরস্কার তিনি পাননি। তিনি নিউটনের অস্তিত্ব প্রমাণ করার জন্য কিন্তু নোবেল পুরস্কার পাননি, বা অভিকর্ষজ সূত্রের জন্যও পাননি। তিনি যে জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটি হলো আলোক তড়িৎক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কিন্তু আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কিন্তু নোট করে রাখবে, বিগত বছরের অনেক পরীক্ষা এসেছে এবং আপকামিং দিনেও আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু আছে। কোন আইআইটি সংস্থা এআইআর স্ক্যানার অ্যাপ লঞ্চ করলো, অর্থাৎ একটা আইআইটি সংস্থা যেটা হচ্ছে এআইআর স্ক্যানার একটা অ্যাপ লঞ্চ করেছে, যে অ্যাপটার সাহায্যে আমরা কী করতে পারি, যে অ্যাপটার সাহায্যে আমরা যে কোনো ডকুমেন্টস স্ক্যান করতে পারি। আমরা যেটা একটা চাইনিজ অ্যাপ ব্যবহার করতাম ক্যাম স্ক্যানারের কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে এটা ব্যবহার করা হয়, মানে চালু করেছে, যার নাম হচ্ছে এআইআর স্ক্যানার। ক্লিয়ার? এটা কোন আইআইটি সংস্থা লঞ্চ করেছে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের, এটা বোম্বে আইআইটি লঞ্চ করেছে। ঠিক আছে, আইআইটি বোম্বে launched AIR scanner app to replace CAM scanner in India. Clear? নেক্সট কোশ্চেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে কোন প্রতিবেশী দেশ একদিনের জাতীয় শোক ঘোষণা করলো? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন। নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? তোমরা যদি না জেনে থাকো এটা কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে যে আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি, বাঙালি রাষ্ট্রপতি, তিনি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এবং তার যে মৃত্যুতে কোন প্রতিবেশী দেশ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছিল? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের বাংলাদেশই হচ্ছে জাতীয়, আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে কিন্তু একদিনের যে জাতীয় শোক ঘোষণা করেছিল সেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেপাল হবে না, ভুটান হবে না, বা শ্রীলঙ্কাও কিন্তু করেনি। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো? ইটস অলসো এ কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন। তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের ফলো করতে চাও তাহলে অবশ্যই ঠিক সকাল 5:30টার সময় প্রত্যেক দিন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়, সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে। তাহলে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সুভাষ মালহোত্রা, রাধা মাধব খের, অনিল জৈন নাকি মোহন আগরওয়াল? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অনিল জৈন আমাদের অল ইন্ডিয়া যে টেনিস অ্যাসোসিয়েশন তার সম্প্রতি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। এবং যদি আমরা জানি অল ইন্ডিয়া মানে টেনিস অ্যাসোসিয়েশনের তার হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে, যেটা তোমাদের মনে রাখতেই হবে, হেডকোয়ার্টার্স কোনো একটা ইনস্টিটিউশন এবং তাদের হেডকোয়ার্টার্সগুলো অবশ্যই মনে রাখবে। এবং এটা স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে কে খান্না টেনিস স্টেডিয়ামে অবস্থিত, এবং যে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন সেটার এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1920, অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল। নেক্সট কোশ্চেন, এনএসও অনুযায়ী বর্তমানে ভারতের সাক্ষরতার হার কত? 82%, 81.77%, 78.32%, নাকি 77.7%? মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। তার আগে তোমাদের জানতে হবে এনএসও এর ফুল ফর্মকে। এনএসও এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস, এবং এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস বা এনএসও অনুসারে বর্তমান ভারতের সাক্ষরতার হার কত? বর্তমান ভারতের সাক্ষরতার হার হয়ে যাবে 77.7%। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এনএসও অনুযায়ী বর্তমানে ভারতের যে সাক্ষরতার হার সেটা হচ্ছে 77.7%। ক্লিয়ার? এবং যদি আমাদের 2011 সালের সেন্সাস অনুযায়ী আমাদের ভারতবর্ষের সাক্ষরতার হার কত ছিল? সেটা ছিল 74.04%। এটাও কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। যেটা 2011 সেন্সাস অনুযায়ী যে ভারতবর্ষের যে টোটাল সাক্ষরতার হার, লিটারেসি রেট ছিল 74.04%, কিন্তু সেটা এনএসও অনুযায়ী 2020 সালে হয়েছে 77.7%। অর্থাৎ লিটারেসি রেট কিন্তু অ্যাপ্রক্সিমেট 3%-এর মতো বেড়েছে। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংক বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাংকের তকমা পেল? ডিবিএস ব্যাংক, এসবিআই ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক নাকি ব্যাংক অফ চায়না? অর্থাৎ সম্প্রতি কোন ব্যাংক সর্বশ্রেষ্ঠ বিশ্বের ব্যাংকের তকমা পেল? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নিজেরা।
এক্ষেত্রে যে অ্যান্সার হবে সেটা হয়ে যাবে আমাদের ডিবিএস ব্যাংক। ডিবিএস ব্যাংক কিন্তু সম্প্রতি আমাদের যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাংকের তকমা পেল ডিবিএস ব্যাংক। এটা অবস্থিত আমাদের এই যে ডিবিএস ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত এবং এটা এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1968, 1968 খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছিল এবং এর যে প্রেজেন্ট সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি হলেন পীযূষ গুপ্তা। তোমরা এগুলো মনে রাখবে এডিশনাল ইনফরমেশনগুলো। এবং তোমরা যদি এই আমাদের যেই ক্লাসটার এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে কিন্তু আমরা ক্লাসের শেষে প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ কিন্তু প্রোভাইড করি। তোমরা ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো এবং ভিডিওটা তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। নেক্সট কোশ্চেন, ফটোভোল্টাইক কোন কোষের সাথে যুক্ত? ফটোভোল্টাইক কোষ কিসের সাথে যুক্ত? ফটোভোল্টিক কোষ কিসের সাথে যুক্ত? নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা কোন কিসের সাথে যুক্ত। সৌরশক্তি, পারমাণবিক শক্তি, বায়ুশক্তি নাকি ভূতাপশক্তি অর্থাৎ জিওথার্মাল এনার্জি। তাহলে এক্ষেত্রে ফটোভোল্টাইক যে কোষ সেটা কিন্তু পারমাণবিক শক্তি বা অ্যাটমিক এনার্জির সাথে অ্যাসোসিয়েটেড নয়, বায়ুশক্তির সাথেও অ্যাসোসিয়েটেড নয় বা ভূতাপশক্তির সাথেও অ্যাসোসিয়েটেড নয়। ফটোভোল্টাইক কোষ যুক্ত আমাদের সৌরশক্তির সাথে। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবং যে ফটোভোল্টাইক সেলে কি হয়, ফটোভোল্টাইক কোষে আমাদের যে সৌরশক্তি সেটা কিন্তু আমাদের রাসায়নিক শক্তি বলা হয়েছে। এটা কিন্তু সৌরশক্তিটা ইলেকট্রনিক শক্তিতে অর্থাৎ ইলেকট্রিক শক্তিতে বা বৈদ্যুতিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে বলতেই পারে যে সৌরশক্তি অর্থাৎ সৌরশক্তি কি বলে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় কিসের দ্বারা? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের ফটোভোল্টাইক সেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সেবি নিম্নলিখিত ভারতের কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে? সেবি যার ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এটা ভারতের কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে? ব্যাংক, শেয়ার বাজার, ক্ষুদ্র অর্থনীতি নাকি পাইকারি বাজার? সবসময় মনে রাখবে সেবি কিন্তু আমাদের শেয়ার বাজারের সাথে অ্যাসোসিয়েটেড। সেবি কিন্তু কন্ট্রোল করে শেয়ার বাজারটা অর্থাৎ আমাদের যে শেয়ার মার্কেট সেটা কিন্তু কন্ট্রোল করে সেবি। ক্লিয়ার? অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ব্যাংককে কন্ট্রোল করে না, ক্ষুদ্র অর্থনীতিকেও করে না, পাইকারি বাজারকেও করে না। তাহলে সেবি হচ্ছে শেয়ার বাজারকে কন্ট্রোল করে। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটার এস্টাবলিশমেন্ট হয়েছিল 1988-এ, কিন্তু এটা 1980 এস্টাবলিশমেন্ট হলেও কিন্তু এর ফাংশন কিন্তু শুরু হয়েছিল 12 এপ্রিল 1992 অর্থাৎ এটা একটা স্ট্যাটুটারি বডি হিসেবে তার কাজ শুরু করেছিল 12 এপ্রিল 1992 সালে এবং এটা নরসিংহ কমিটির রিকমেন্ডেশনে কিন্তু এর কাজটা শুরু করেছিল। ঠিক আছে? সেবির হেডকোয়ার্টার্স হচ্ছে আমাদের মুম্বাই অবস্থিত এবং সেবির প্রেজেন্ট চেয়ারম্যান হলেন অজয় ত্যাগী। এই ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা ইনফরমেশনে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এগুলোকে মেমোরাইজ করবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটা, অথবা আমাদের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আইএলও এর প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1925, 1945, 1922 নাকি 1919? অর্থাৎ যে ইন্টারন্যাশনাল লেবার অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল আমাদের 1919 খ্রিস্টাব্দে। অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। 1919 কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স হচ্ছে আমাদের জেনেভাতে অবস্থিত, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল হলেন মিস্টার গুয়েরেডার। ঠিক আছে? তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স জেনেভা, প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল গুয়েরেডার এবং এটা এস্টাবলিশমেন্ট ইয়ার 1990। নেক্সট কোশ্চেন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? অর্থাৎ যে থার্ড 5 ইয়ার প্ল্যান, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানেই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এক্সামের আগে কিন্তু সমস্ত 5 ইয়ার প্ল্যানগুলো একবার দেখে যাবে অ্যাটলিস্ট। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প, কৃষি নাকি কৃষি ও ভারী উভয়েই নাকি কোনোটিই নয়, কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? তোমরা সবসময় মনে রাখবে আমাদের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটাতে কৃষির উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল সেটাতে ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল মোস্ট, কিন্তু যেটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটাতে কিন্তু কৃষি ও ভারী শিল্প দুটির উপরেই কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা ছিল 1961 to 1966 অর্থাৎ 1961 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, যেখানে কৃষি এবং ভারী শিল্প দুটি বিষয়ের উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, শ্রীশৈলম জলপ্রপাত কোথায় অবস্থিত? অর্থাৎ শ্রীশৈলম যে
ওয়াটারফল সেটা অবস্থিত কোথায়? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? তোমরা এটা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু আসতেই পারে। কোনো একটা জলপ্রপাত বা ওয়াটারফলের নাম দিয়ে দিল, সেটা কোন স্টেটে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের শ্রীশৈলাম জলপ্রপাত যে স্টেটে অবস্থিত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে অবস্থিত আমাদের শ্রীশৈলাম ড্যাম। ক্লিয়ার? যদি অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আমরা ইনফরমেশন জানি, তাহলে অন্ধ্রপ্রদেশের হচ্ছে প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন ওয়াইএস জগনমোহন রেড্ডি। এর প্রেজেন্ট গভর্নর হলেন আমাদের বিশ্বভূষণ হরিচন্দন। এবং এর যে ক্যাপিটাল সেটা কিন্তু 3টে ক্যাপিটাল আছে। একটা হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল, একটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল এবং একটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল। ঠিক আছে, তাদের মধ্যে লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কুর্নুল এবং এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে বিশাখাপত্তনম। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? মুসোলিনি, নেপোলিয়ন, হিটলার নাকি লর্ড মাউন্টব্যাটেন? ম্যান অফ ডেস্টিনি, হু ইজ কল্ড দ্য ম্যান অফ ডেস্টিনি? মুসোলিনি, নেপোলিয়ন, হিটলার নাকি মাউন্টব্যাটেন? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের ম্যান অফ ডেস্টিনি বলা হয় নেপোলিয়নকে ম্যান অফ ডেস্টিনি বলা হয়। ক্লিয়ার? অ্যাকচুয়ালি ম্যান অফ ডেস্টিনি হচ্ছে একটা নোবেল বা এটা একটা ড্রামা, যেটা লিখেছিলেন আমাদের একজন ফেমাস ইংলিশ রাইটার জর্জ বার্নার্ড শ। এবং জর্জ বার্নার্ড শ ম্যান অফ ডেস্টিনি লিখেছিলেন এবং এই নাটকে তিনি নেপোলিয়নের আর্লি জীবন, যেটা নেপোলিয়নের যে প্রাথমিক জীবন, সেই জীবন নিয়ে তিনি লিখেছিলেন এবং নেপোলিয়নকেই তিনি ম্যান অফ ডেস্টিনি বলে আখ্যা দিয়েছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ? আম গাছ, চন্দন গাছ, স্বর্ণলতা নাকি জাম গাছ? পূর্ণ পরজীবী উদ্ভিদ কি? অপশান থেকে এলিমিনেট করেই তোমরা কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। যদি নাও জানো তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের আম গাছ তো কোনোদিনই পরজীবী হতে পারে না, চন্দন গাছেও পরজীবী নয় বা জাম গাছেও পরজীবী নয়। তাহলে একটা পূর্ণ পরজীবী হচ্ছে আমাদের স্বর্ণলতা গাছ। স্বর্ণলতা গাছ একটি পূর্ণ পরজীবী। অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাষ্পমোচন মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? বায়োমিটার, পেটোমিটার, মনোমিটার, হাইগ্রোমিটার? একটা আনকমন কোশ্চেন বাট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বাষ্পমোচন আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপি? আমরা অনেক যন্ত্রের সাহায্যে মাপি, কিন্তু বাষ্পমোচন যেটা সেটা আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপি? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বায়োমিটার হবে না, হাইগ্রোমিটারে আমরা হিউমিডিটি মাপি, এটাও হবে না, মনোমিটারও হবে না। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের পেটোমিটার। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের যে বাষ্পমোচন মাপা হয় সেটা আমরা পেটোমিটারের সাহায্যে মাপি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু এটা মনে রাখবে যে আমাদের যে বাষ্পমোচন যেটা মাপা হয় পেটোমিটারে মাপা হয়। সার্বভৌম শব্দটির সঠিক অর্থ কী? সার্বভৌম যে শব্দটি অর্থাৎ সোভারেঞ্জ কথাটির সঠিক অর্থ কী? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি, নাকি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্তি, নাকি সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্তি, নাকি কোনো যে কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্তি? তো এক্ষেত্রে সার্বভৌম কথাটি যেটা আছে তার অর্থ কিন্তু হলো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সার্বভৌম কথাটির অর্থ হলো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি, অর্থাৎ ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, অর্থাৎ এক্সটার্নাল যে কন্ট্রোল সেটার থেকে যে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনতা, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে সার্বভৌম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস অর্থাৎ ন্যাশনাল ভোটার্স ডে কবে সেলিব্রেট করা হয়? কোন দিনে সেলিব্রেট করা হয় ন্যাশনাল ভোটার্স ডে? 26শে জানুয়ারি, 25শে মার্চ, 25শে জানুয়ারি নাকি কোনোটিই নয়? একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা মনে রাখবে যে আমরা যে জাতীয় ভোটার্স দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করি সেটা কিন্তু আমাদের 25শে জানুয়ারি 25 জানুয়ারি সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? তোমরা অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট ডেগুলো অ্যাটলিস্ট 2-3 থেকে 3বার পড়ে যাবে এক্সামের আগে, কারণ যে কোনো একটা ইম্পর্ট্যান্ট ডে একটা আসবেই। অর্থাৎ 1 নাম্বার কিন্তু এখান থেকে তোমরা কনফার্ম পেয়ে যাবে যে একটা ইম্পর্ট্যান্ট ডে, এবং তাদের থিমও হয়তো দিয়ে দিতে পারে। ক্লিয়ার? আমাদের যে আজকের লাস্ট কোশ্চেন সেটা হলো কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণা প্রথম প্রস্তাবিত হয়েছিল? অর্থাৎ যে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট সেটা কার প্রতিবেদনে প্রথম সেটা প্রস্তাবিত হয়েছিল? সেটা কি ডক্টর আম্বেদকর, রাজা গোপালাচারী, নাকি আবুল কালাম আজাদ, নাকি রাজেন্দ্র প্রসাদ? তোমরা প্রত্যেকেই কিন্তু এই কোশ্চেনের উত্তর কমেন্ট সেকশানে কমেন্ট করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা প্রত্যেকেই কিন্তু জানাও যে কার প্রতিবেদনে প্রথম ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ধারণা সেটা প্রস্তাবিত হয়েছিল। তোমরা এর অ্যান্সার কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে পিডিএফ, সেখানে তোমরা অ্যান্সারটা চেক করে নেবে। আমি এটার অ্যান্সার কিন্তু বলছি না, তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করো যে কারেক্ট অ্যান্সার কী হবে।
ক্লিয়ার? তাহলে আজকের মতো আমরা যে 30টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে ফেলেছি। তোমরা কিন্তু ডেলি বেসিসে ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের ক্লাসটি অ্যাটেন্ড করতে থাকো, এবং তোমরা যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠিক প্রত্যেক দিন 3টের সময়, দুপুর 3টের থেকে আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে। প্রত্যেক মঙ্গলবার থাকছে হিস্ট্রি, বুধবার থাকছে জিওগ্রাফি, সোমবার হিস্ট্রি, মঙ্গলবার জিওগ্রাফি, বুধবার পলিটি, বৃহস্পতিবার এবং শুক্রবার থাকছে মক টেস্ট। এবং আমাদের যে এই এনটিপিসি এবং গ্রুপ ডি এর মক টেস্ট সিরিজটা, সেটা কিন্তু সোম থেকে শুক্র ঠিক সন্ধ্যে 7টায় একদম তোমরা ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে কিন্তু একদম আমাদের ক্লাস অ্যাটেন্ড করবে প্রত্যেক দিন। তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং তোমরা ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তোমাদের যদি ভালো লেগে থাকে। দেখা হবে পরের ক্লাসে। স্টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ।